সংবাদ শিরোনাম। পাকিস্তানকে মাঠে নামিয়ে আবারও হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এই নিয়ে টানা 2 টেস্ট সিরিজ নাজমুল শান্তর দলের কাছে ধবল ধোলাই পাকিস্তান। রাশিয়া চলছে নতুন ক্রীতদাস প্রথা। বাংলাদেশ থেকে তরুণদের প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীর কাছে বেচে দিচ্ছে রিক্রুটিং কোম্পানিগুলো। শিশু রামিসা হত্যা মামলায় এলো চাঞ্চল্যকর তথ্য। খুনের ক্ষেত্রে সন্দেহভাজন সোহেলকে সহায়তা করেন তারই স্ত্রী। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পঞ্চম দিনের যদিও মাত্র 1 ঘন্টাই পেরিয়েছে, তবুও মনে হচ্ছিল যেন অনন্তকাল। শেষ পর্যন্ত জুটি ভাঙার শেষ উইকেট যখন ধরা দিল, বাকি দুটিও পড়ে গেল টপাটপ। যেন দীর্ঘ খরার পর প্রবল বর্ষণ। বাংলাদেশের ক্রিকেটে এখন ঝরছে সাফল্যের বাদলধারা। সিলেটও সাক্ষী রইল সেই গৌরবের। শেষ দিনে 78 রানের জয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেই ছাড়ল নাজমুল হোসেন শান্তর দল। এই নিয়ে টানা 2 টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। 2024 সালে পাকিস্তানে গিয়েও 2-0 ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার দেশের মাঠে ধরা দিল একই সাফল্য, তবে এবারের কৃতিত্ব একটু আলাদাও। জয়ের মঞ্চ সাজানো হয়ে গিয়েছিল আগের দিনই। শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল 121 রান, বাংলাদেশের 3 উইকেট। দিনের প্রথম ঘন্টায় মোহাম্মদ রিজওয়ান এবং সাজিদ খান দ্রুত রান তুলে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিলেনই বটে, তবে বাংলাদেশ শেষ পর্যন্ত জিতে নিয়েছে দাপটেই। এই জুটি ভাঙার পর আর কোনো রান ছাড়াই গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস। আগের দিন 4 উইকেট শিকারী তাইজুল ইসলাম শেষ দিনেরও নায়ক। বাংলাদেশের মাথা ব্যথা হয়ে ওঠা জুটি ভেঙেছেন তিনি। তার হাত ধরেই এসেছে জয় নিশ্চিত করা উইকেট। দেশের সফলতম টেস্ট বোলারের প্রাপ্তি ইনিংস 6 উইকেট আর ম্যাচে 9টি। পানির বিরতির পর দ্বিতীয় বলেই জুটি ভাঙেন তাইজুল। স্লিপে ধরা পড়েন সাজিদ, জুটি থামে 54 রানে। পাকিস্তানের ইনিংসও থমকে যায় সেখানেই। শরীফুল আক্রমণে প্রথমে এসেই বিদায় করেন 94 রান করা রিজওয়ানকে। শেষ উইকেটে দ্রুতই নেন তাইজুল। 13 বলের মধ্যে 0 রানে পতন শেষ 3 উইকেটের। পিন্ডির পর ঢাকা, এরপর সিলেট। পাকিস্তানকে সাদা পোশাকে পেলে যেন জ্বলে উঠছে টাইগার টিম। আজ চুকনগর গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে আধুনিক বিশ্ব ইতিহাসে এক স্থানে সবচেয়ে বেশি মানুষ হত্যার রেকর্ড করে পাকিস্তান সেনাবাহিনী। এই দিনই দাম্ভিক পাকিস্তান ক্রিকেট দলকে মাটিতে টেনে নামালো বাংলাদেশ। গোপালগঞ্জের 3 যুবককে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে। 19 মে ভুক্তভোগী পলাশ শেখের বাবা মোহাম্মদ জামির শেখ একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ঢাকার খিলক্ষেত থানার অভিযোগে বলা হয়েছে, ঢাকার নিকুঞ্জ এলাকার জাবাল ই নূর ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান গোপালগঞ্জের 3 যুবককে মাসে 1,20,000 টাকা বেতনে চাকরির কনস্ট্রাকশনের সাইডে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। পরে প্রত্যেকের কাছ থেকে 7 লাখ টাকা করে আদায় করেন। গত 7 মে গোপালগঞ্জের 3 জন সহ মোট 30 জন বাংলাদেশিকে একটি ফ্লাইটে রাশিয়া পাঠান। ওই অভিযোগপত্রে বলা হয়েছে, রাশিয়া পৌঁছানোর পর তাদের চুল কেটে দেওয়া হয়, সামরিক পোশাকেরও মাপ নেওয়া হয়, তাদের দিয়ে যুদ্ধ করানো হবে বলে জানিয়ে মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা ইউক্রেন সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্রে রয়েছেন। চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে প্রাণ নিয়ে সংশয়ে থাকা রনি ফকিরের স্ত্রী তিশা বেগমের অভিযোগ, তার স্বামী ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দালালের মাধ্যমে ঢাকার নিকুঞ্জ এলাকার জাবাল ই নূর ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করেন। 18 মে শেষবার স্ত্রীকে রনি জানান, তারা রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছাকাছি একটি সেনা ক্যাম্পে অবস্থান করছেন। সেখানে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জীবন নিয়ে সংশয় এবং অজানা আতঙ্কের মধ্যে আছেন বলেও তিনি স্ত্রীকে জানিয়েছেন। বাঙালিয়ানার অনুসন্ধানে উঠে এসেছে শুধু এই 3 যুবকই নয়, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা
এসব রিক্রুটিং এজেন্সি দেশের নানান স্থান থেকে যুবকদের প্রলোভন দেখিয়ে রাশিয়া পাঠাচ্ছে। এরপর তাদের তুলে দেওয়া হচ্ছে রুশ সেনাবাহিনীর হাতে। এই ধরনের বেশ কিছু ঘটনার নথি বাঙালিয়ানার হাতে রয়েছে। প্রমাণসহ সেগুলো খুব দ্রুত সময়ে প্রকাশ্যে কাজ করছে বাঙালিয়ানা। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় লোমহর্ষক ঘটনা জানতে পেরেছে পুলিশ। সোহেল রানার স্ত্রী স্বপ্না এই তথ্য দিয়েছেন। পুলিশ জানান, নিহত রামিসার পরিবার একই ভবনে দীর্ঘ 17 বছর ধরে বসবাস করছেন। অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে উল্টো দিকের ফ্ল্যাটে ভাড়ায় আসেন। গতকাল সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা ওই ফ্ল্যাটের দরজার সামনে তার স্যান্ডেল দেখতে পান। ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, রামিসার মা যখন দরজায় নক করছিলেন তখন ভেতরে হত্যাকাণ্ডটি ঘটানো হচ্ছিল। মূল আসামি সোহেল যেন পালাতে পারেন সেই সুযোগ করে দিতে গিয়ে স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ করে রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। তিনি নিজে এই হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে প্রতিবেশীর বিকৃত যৌন লালসার শিকার হয়েছে শিশুটি। নির্যাতন এবং রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন এবং মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা এবং হাত কেটে ফেলা হয়েছিল। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত এবং কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। 1971 সালের 20 মে এই দিন খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে শরণার্থী ক্যাম্পে যাওয়ার জন্য জড়ো হওয়া নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় হিংস্র পাকিস্তান বাহিনী। এই হামলায় প্রায় 12,000 নিরস্ত্র মানুষ শহীদ হন। এটি শুধু বাংলাদেশই নয়, সম্ভবত আধুনিক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা। এই দিবসটি নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। ভারতে নির্বাসনে থাকা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইমেল সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, তার অনুপস্থিতি মানেই নীরবতা নয় এবং তিনি শিগগিরই দেশে ফিরবেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর প্রথমবারের মতো দেওয়া এই সাক্ষাৎকারে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ নিয়ে নানা কথা বলেন। আদালতে ঘোষিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা দাবি করেন, কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা জনগণের দল আওয়ামী লীগকে দমাতে পারবে না। তিনি বলেন, বন্দুকের নল কিংবা ক্ষমতাবানদের আশীর্বাদে এই দলের জন্ম হয়নি। যারা ভাবছেন এই নিষেধাজ্ঞা স্থায়ী, তাদের ইতিহাসের পাতা দেখা উচিত। সবশেষে দেশে উগ্রপন্থী শক্তির উত্থান নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, 2001 থেকে 6 সালের মতো বাংলাদেশ আবারও জঙ্গিবাদের চরমভূমিতে পরিণত হচ্ছে। তবে 19 বার হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার কথা উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন ফিরলেই আমি খুব শিগগিরই দেশের মাটিতে ফিরব। ইরানে নতুন করে সামরিক হামলা চালানো থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় 3 মাস পর হোয়াইট হাউসের অবাধ্য হয়ে ডেমোক্রেটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 4 জন রিপাবলিকান সিনেটরও। 19 মে মঙ্গলবার সিনেটে অনুষ্ঠিত 50 থেকে 47 ভোটের এই ফলাফলকে ডেমোক্রেটদের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবটির পক্ষে ডেমোক্রেটদের সাথে যোগ দেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মুরকোস্কি এবং বিল ক্যাসিডি। তবে ডেমোক্রেট দলের একজন ফেটারম্যান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।
এটি ট্রাম্পকে এমন একটি যুদ্ধ বন্ধে বাধ্য করার প্রথম পদক্ষেপ, যার জন্য তিনি কখনোই কংগ্রেসের অনুমতি নেননি। সেনেটর মাইনরিটি লিডার চার্লস ই শুমার ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেন, এই প্রেসিডেন্ট একজন শিশুর মতো, যে কিনা একটি লোড করা বন্দুক নিয়ে খেলছেন। ইরান থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব সমর্থনের জন্য এটি উপযুক্ত সময়। এবারে শুনে নিচ্ছে বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করতে এবং কর ব্যবস্থায় ন্যায্যতা ফেরাতে আগামী জাতীয় বাজেটে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি পরবর্তী 3 বছরের মধ্যে তাদের পরিশোধিত অতিরিক্ত ন্যূনতম কর ভবিষ্যতের করযোগ্য আয়ের সঙ্গে সমন্বয় করতে না পারে, তবে চতুর্থ বছর থেকে তাদের সেই অর্থ ফেরত পাবে। এই রিফান্ড প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং সরাসরি যোগাযোগহীন ব্যবস্থার মাধ্যমে সরাসরি ব্যাংকে জমা হবে। কোম্পানিগুলোর মুনাফা বা লোকসান যাই হোক, বর্তমানে টার্নওভারের পর 1% থেকে 3.5% হারে ন্যূনতম কর দিতে হয়, যা ফেরত না পাওয়ায় প্রকৃত করের বোঝা 50% পর্যন্ত দাঁড়িয়ে যায়। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। সিলেট টেস্টে আজ জয়ের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। 2 ধাপ লাফ দিয়ে 7-এ উঠে এসেছে নাজমুল হোসেনের দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা র্যাঙ্কিং। 2018 সালে 8-এ উঠে এসেছিল বাংলাদেশ। আজ সিলেট টেস্ট শেষ হওয়ার পরপরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে 9ম স্থান থেকে 7ম স্থানে এসেছে বাংলাদেশ। পাকিস্তানের 2 ধাপ অবনতি হয়েছে, 6 থেকে 8-এ নেমে গিয়েছে শান মাসুদের দল। 1 ধাপ নেমে 9ম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা 7 থেকে উঠে এসেছে 6-এ। এদিকে সিলেট টেস্ট জয়ের পর এই সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ভারত নেমে গেছে 6-এ, বাংলাদেশ উঠে এসেছে 5-এ। পাকিস্তানকে ধবলদোলাই করার পর 58.33% পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে 5-এ। 48.15% পয়েন্ট নিয়ে 6-এ ভারত। বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়া পাকিস্তান 8.3% পয়েন্ট নিয়ে আছে 9 দলের মধ্যে 8-এ। বাঙালিয়ানা সান্যের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।